আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশের 495টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার 86তম উপজেলা ঝালকাঠির রাজাপুরে। তো চলেন শুরু করি। রাজাপুর আয়তনে ঝালকাঠির ছোট এক উপজেলা। বিষখালী নদীর তীরবর্তী এই অঞ্চলটি প্রাচীন যুগ থেকেই নদীবন্দরের জন্য বিখ্যাত। রাজাপুরকে তাই একসময় ডাকা হতো দ্বিতীয় কলকাতা নামে। গৌর সুলতানি আমলের কথা। তখন এই অঞ্চল শাসন করতেন দুইজন মুসলিম পাঠান, যাদের একজনের নাম ছিল রেজা খান। 100 বছর আগে রেজা খান এখানে তার প্রধান কার্যালয় স্থাপন করেন, আর তার নামানুসারে এই অঞ্চলের নাম রাখা হয় রেজাপুর। পরবর্তীতে মানুষের মুখে পরিবর্তিত হয়ে নাম ধারণ করে রাজাপুর। আজকের ভিডিওতে দেখব এই রাজাপুরের কয়েকটি প্রাচীন মসজিদ, সাথে বাংলার বাকখ্যাত শেরেবাংলার জন্মভিটা, আর ট্রাই করব এখানকার জনপ্রিয় অরুণের মিষ্টি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঢাকা থেকে সরাসরি বাসে আসা যায় রাজাপুর উপজেলায়। পিরোজপুরের ভান্ডারিয়া, মঠবাড়িয়া বা বরগুনার পাথরঘাটাগামী বাসগুলো রাজাপুর হয়ে যাতায়াত করে। এটা এমন এক উপজেলা যার উপর দিয়ে ঢাকা থেকে পিরোজপুর, খুলনা, বাগেরহাটগামী বাসগুলো যাতায়াত করে। তবে আমি রাজাপুর এসেছি ভান্ডারিয়া উপজেলা ঘোরা শেষ করে। ভান্ডারিয়া উপজেলার পর এই রাজাপুর উপজেলার ঘোরাঘুরি আমি শুরু করলাম কানুদাসখাড়ি থেকে, আর ভান্ডারিয়া থেকে এখানে চলে আসলাম 10 টাকা অটো ভাড়ায়। এটি ভান্ডারিয়া বরিশাল হাইওয়ের একদম পাশে অবস্থিত একটি স্থাপনা। এর নাম হচ্ছে ইসলামী কমপ্লেক্স। এখানে দৃষ্টিনন্দন একটি মসজিদ, সাথে মাদ্রাসাও আছে। মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন এই অঞ্চলের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আব্দুর রব বুলবুল। তিনি 1981 সালে এখানে মসজিদটি নির্মাণ করেন। তখন মসজিদটি ছিল অতি সাধারণ ইটের তৈরি। স্থানীয়দের কাছে শোনা যায় মাওলানা আব্দুর রব বুলবুল নিজের ঘর পাকা না করে প্রথমে মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে মসজিদের জায়গা সংকুলান না হওয়ায় তার ছেলে বজলুল হক হারুন 2021 সালে দৃষ্টিনন্দন এই মসজিদটি পুনর্নির্মাণ করেন। তিনি ছিলেন স্থানীয় সংসদ সদস্য। তিনি মসজিদের নাম দেন মনিরা হারুন জামে মসজিদ। তবে স্থানীয়দের কাছে এটি হাজিবাড়ি মসজিদ নামেই পরিচিত। মাওলানা আব্দুর রব প্রথম মসজিদ নির্মাণের সময় পাশে একটি মেহমানখানাও প্রতিষ্ঠা করেছিলেন। 2 তলা বিশিষ্ট এই মসজিদটির দোতলায় উঠার যে সিঁড়িটি, এইটি কিন্তু সবচেয়ে বেশি সুন্দর। মসজিদটির দক্ষিণ দিকে অত্যন্ত সুন্দর নান্দনিক একটি ডিজাইন করা হয়েছে এই সিঁড়িটির জন্য। মসজিদটি ভান্ডারিয়া বরিশাল হাইওয়ের পাশেই অবস্থিত। রাস্তার ধারে মন্দিখালী খাল, আর খালের পাড়েই দৃষ্টিনন্দন মসজিদ। ইতোমধ্যে জোহরের আজান হয়ে গেল, তাই নামাজ শেষ করেই বের হব। কানুদাসকাঠির এই ইসলামিয়া কমপ্লেক্স থেকে বের হয়ে এখন আমার পরবর্তী যাত্রা হবে রাজাপুর উপজেলা পরিষদের দিকে। একটা অটোতে উঠে গেলাম, তবে উপজেলা যাওয়ার আগেই নামবো অটো থেকে। 20 টাকা ভাড়া দিয়ে নামলাম গালুয়া বাজারে। নামতেই একটা ছোট ব্রিজ চোখে পড়ল। ছোট এক খালের উপরে করা হয়েছে ব্রিজ। খাল দিয়ে জোয়ারের পানি বয়ে যাচ্ছে। যাওয়ার কথা ছিল উপজেলা সদরে, কিন্তু রাস্তাটা দেখেন আমার পিছনের, এত সুন্দর একটা জায়গা। আসলে এই জায়গায় নামছি হচ্ছে একটা পুরাতন মসজিদ আছে নাকি, ওইটা দেখার জন্য। ওইটা দেখতে যাওয়ার পথটা হচ্ছে একদম পুরা বইয়ের হচ্ছে আর্ট করলে যেরকম লাগে, একদম ঠিক এরকম জায়গাটা। রাস্তার দুই পাশেই হচ্ছে গিয়ে দুই পাশে রাস্তা, মাঝখানে হচ্ছে গিয়ে খাল, আর চারদিকে হচ্ছে গিয়ে গাছ। মানে অস্থির একটা ভিউ। ওই যে বলে না যে আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। এই বরিশাল অঞ্চলে যে হচ্ছে নদী নালা খাল বিলের যে সৌন্দর্য, এটা আসলে এইখানে না আসলে বোঝা যায় না। অস্থির অস্থির একটা জায়গা। ভর দুপুরে খালের পানিতে গোসল করার এমন দৃশ্য সত্যি গ্রাম বাংলার সৌন্দর্যের প্রতীক। যাই হোক, হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই মসজিদের সামনে। মসজিদটি প্রায় 300 বছরের পুরাতন।
মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় প্রাপ্ত একটি শিলালিপি থেকে জানা যায় মসজিদটি নির্মাণ করেছিলেন মাহমুদ জান আকন্দ নামে স্থানীয় প্রভাবশালী এক মুসলিম, বাংলা 1122 সালে। ধারণা করা হয় তিনি রাজাপুরের নামকরণ হয়েছিল যে রেজা খানের নামানুসারে তার অধীনে কাজ করতেন। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছালে মুক্তিযুদ্ধের আগে স্থানীয় কুদ্দুস খানের প্রচেষ্টায় এটি সংস্কার করা হয়। মসজিদটি টালি ইটের তৈরি হলেও সংস্কারের কারণে এখন আর সেই ইটগুলো দেখা যায় না। স্থানীয়দের কাছে মসজিদটি গালুয়া পাকা মসজিদ নামে বেশ পরিচিত। মসজিদ দেখা শেষ করে এখন যাব উপজেলার দিকে। মানুষ কত কিছু দিয়া যায়, আমি হচ্ছে এই রাস্তায় কোনো অটো টটো কিছু পাইতেছি না দুপুরবেলা। এই ভাইয়ের সাথে হচ্ছে এই যে দেখেন সাইকেল দিয়ে যেতেছি, সাইকেলে লিফট, অস্থির যাত্রা। পাশে হচ্ছে ওই খালের পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, ভালোই লাগতেছে। ভাইকে একটা ধন্যবাদ দিয়ে আবারও সেই ব্রিজের ওপর থেকে আরেকটা অটোতে উঠে গেলাম। 30 টাকা ভাড়া দিয়ে এবার অটো থেকে নামলাম রাজাপুর উপজেলা বাইপাস মোড়ে। বাইপাস থেকে এবার 10 টাকা অটো ভাড়া দিয়ে যাব পশ্চিমাঙ্গারিয়া একটা মসজিদ দেখতে। অটো থেকে নামার পর অনেকটা পথ হেঁটে আসতে হয়। হাঁটতে কষ্ট হলেও এই রাস্তাটা বেশ উপভোগ্য। 64 জেলা মোটামুটি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 3 বার ঘোরা শেষ হয়েছে। তা আমি সারা বাংলাদেশে অনেক উপজেলায় যাওয়া হয়েছে, বাট আপনি এই দক্ষিণবঙ্গে মানে বরিশাল বিভাগে যেরকম এলাকা, এরকম হচ্ছে আপনি সারা বাংলাদেশের আর কোথাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি পাবেন না। আপনি বরিশালের আপনি যেই জেলাতেই যান এরকম পাবেনই, যে চারপাশে হচ্ছে খাল, রাস্তার দুই পাশে হচ্ছে গিয়ে গাছে ভর্তি ছায়া। এই জায়গায় যে ন্যাচারাল যে এনভায়রনমেন্ট, এরকম এনভায়রনমেন্ট আমি সারা বাংলাদেশের আর কোথাও এরকম দেখিনি। হ্যাঁ আছে, একটা জেলার বা একটা উপজেলার নির্দিষ্ট একটা জায়গায় এরকম সুন্দর কিছু রাস্তা থাকে, এটা প্রত্যেক জেলা উপজেলায় থাকতে পারে। বাট এই বরিশাল বিভাগের পুরো জেলা উপজেলার মতো মানে পুরা বিস্তৃত অঞ্চল জুড়ে হচ্ছে এরকম সারা বাংলাদেশে আর কোথাও নাই। কথা বলতে বলতে চলে আসলাম সেই মসজিদের সামনে। তবে এখানে মসজিদ একটি নয়, 3টি। যদিও দূর থেকে গাছপালার কারণে বোঝা যায় না, কিন্তু মসজিদের পূর্ব দিকে আসলেই দৃশ্যমান হয় পরপর 3টি একই রকমের মসজিদ। স্থানীয়ভাবে এগুলো জিনের মসজিদ বা লিটন খাঁর মসজিদ নামে পরিচিত, কারণ মসজিদগুলো লিটন খাঁর বাড়ির সামনে অবস্থিত। আর তাদেরই পূর্বপুরুষ আসর খাঁ ও কিশোর খাঁ আজ থেকে প্রায় 350 বছর আগে মসজিদগুলো নির্মাণ করেছিলেন। তারা ছিলেন 2 ভাই। 3টি মসজিদের গঠনই একই রকমের, তবে উত্তর দিকেরটি আকারে সবচেয়ে বড়, তার পাশের দক্ষিণ দিকেরটি একটু ছোট এবং পাশেরটি সবচেয়ে ছোট। সবগুলোই এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। প্রত্যেকটির পূর্ব দিকে একটি করে প্রবেশপথ রয়েছে। মসজিদের দেয়ালে গম্বুজে সব জায়গাতেই সুন্দর কারুকাজ করা, তবে সংস্কার না করায় মসজিদগুলোর এই প্রাচীন গাঠনিক সৌন্দর্য হারিয়ে যাবে অচিরেই। উত্তর দিকের মসজিদটিতে নামাজ আদায় হলেও দক্ষিণ দিকের 2টিতে এখন নামাজ আদায় হয় না। আর এই মসজিদের দক্ষিণ পাশেই হচ্ছে ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন এই 2টা হচ্ছে কবর, আর এই 2টি কবরই হচ্ছে সেই এই মসজিদটির যে প্রতিষ্ঠাতা ছিলেন আসর খাঁ এবং কিশোর খাঁ, তাদের 2 ভাইয়ের কবর এখানে। একসময় পুরো মসজিদ প্রাঙ্গণই ছিল প্রাচীর দিয়ে ঘেরা, আর পূর্ব দিকে ছিল আঙিনায় প্রবেশের একটি তোরণ। এখানে পরপর একই রকমের 3টি মসজিদ কেন নির্মাণ করা হয়েছিল সে বিষয়ে অবশ্য কেউ কিছু বলতে পারল না। মসজিদের পশ্চিম দিকে আছে একটি পুকুর, যেটি নির্মিত হয়েছিল ওযুর জন্য। আজকের এই জিনের মসজিদ বা লিটন খাঁর এই 350 বছরের পুরাতন মসজিদ ঘোরাঘুরিতে আমার হচ্ছে বন্ধুমহল ছিল হচ্ছে এই 2জন। তোমার নাম কি বলো? তোমার নাম কি? মুনিম খান। মুনিম খান। আর তোমার?
তোমার নাম কি? হিজবুল। হিজবুল। তো এই দুইজন হচ্ছে মানে এত হেল্প করলো আমাকে, মানে অনেকটা পথ হচ্ছে এখানে হেঁটে আসতে হয়, তাই হচ্ছে ওরা দুইজন হচ্ছে সময় দিল, প্রায় ঘন্টা দেড়েকের মতো হয়ে গেছে। ওরা মক্তবে যাবে, ওদেরকে হচ্ছে জোর করে বলছি যে ভাই আমার সাথে একটু থাকো, একটু রেখে দিলাম। আর আমার সুন্দর কয়েকটা হচ্ছে ছবিও তুলে দিছে এই যে মিস্টার হিজবুল, ও খুব ভালো ছবি তুলতে পারে। এবার ফাইনালি একটা অটোতে উঠলাম উপজেলায় যাব বলে। নামলাম রাজাপুর বাজার ব্রিজের কাছে। বাজারের ভেতর হাঁটতে হাঁটতে চলে আসলাম অরুণের মিষ্টির দোকানে। দোকানটা প্রায় 50 বছরের পুরনো। এটা এই এলাকার সবার পরিচিত একটা মিষ্টির দোকান, কিন্তু দোকানে কোনো সাইনবোর্ড নেই। মানুষের কাছে এটা এতই জনপ্রিয় যে সাইনবোর্ডের দরকার হয় না। ঢুকেই দেখলাম এখানে অনেক ধরনের মিষ্টি বানানো হচ্ছে। রসগোল্লা, শুকনা মিষ্টি, রসমালাই, ছানাসহ আরও অনেক ধরনের মিষ্টি। তবে অরুণের দোকানের সবচেয়ে জনপ্রিয় আইটেম হচ্ছে রসগোল্লা। আমি আসার পরপরই দেখলাম গরম গরম রসগোল্লা নামানো হয়েছে। এই দোকানের আরেকটা জনপ্রিয় মিষ্টি হচ্ছে রসমালাই। আপনার নামই অরুণ বিশ্বাস? বিশেষ না, মানে অরুণ, অরুণ আর কি, সরি। অরুণ রায়। আচ্ছা, অরুণ রায়। আপনার এই দোকানটা কতদিন হইলো? এটা মানে প্রায় 50 বছর। 50? আপনি করতেছেন? এর আগে বাবা এক করছে, বাবাই। ও আচ্ছা, বাবার থেকে করে হচ্ছে আপনার। কি কি মিষ্টি পাওয়া যায় এখানে? এতে রসগোল্লা আছে, রসমালাই, শুকনো মিষ্টি, ছানা, এটাই বেশি। আপনার এটার যে কোনো সাইনবোর্ড নেই? সাইনবোর্ড নাই, সাইনবোর্ড লাগে না, এমনি সবাই চেনে। আচ্ছা আচ্ছা। কথা না বাড়িয়ে গরম গরম রসগোল্লা নিয়ে এলাম। মানে গরম মিষ্টির যে কি স্বাদ, ওইটা আসলে বইলা বোঝানো যাবে না। আপনি ঠান্ডা মিষ্টি আর গরম মিষ্টির কিন্তু টেস্টের ডিফারেন্স কিন্তু একদম হচ্ছে 50% চেঞ্জ হয়ে যায়, একদম গলে যাচ্ছে। মানে হাওয়াই মিঠাই যেরকম মুখে দিলে গলে যায়, সেম এরকম হচ্ছে গলে যাচ্ছে। এখন নিলাম এক পিস রসমালাই। এটাও এখানকার খুবই জনপ্রিয় আইটেম। অন্যান্য জায়গায় যেমন কুমিল্লার রসমালাই যেটা দেখি যে মিষ্টির আকারগুলো হয় ছোট ছোট গোল গোল, কিন্তু এইটা হচ্ছে গিয়ে আপনার আকারটা হচ্ছে গিয়ে বড় আর কি। মানে কিছুটা ওই যে ক্ষীরমোহন বা মালাই চপ এরকম টাইপ, কিন্তু লোকালি হচ্ছে এটাকে রসমালাই বলে। ওয়াও, পুরা খাঁটি দুধের সেই টেস্ট। দুইটা মিষ্টির টেস্টই ছিল অসাধারণ, আর এজন্যই অরুণের দোকান রাজাপুরে এত জনপ্রিয়। মিষ্টি খাওয়া শেষ করে বাজার থেকে বের হয়ে চলে আসলাম হাইওয়েতে। এখন আমি যাচ্ছি রাজাপুরের শেষ সীমানা সাতুরিয়ায়। ঢাকা থেকে পিরোজপুরগামী একটা বাসে উঠে পড়লাম। এই রাস্তা দিয়েই ঢাকা থেকে পিরোজপুর হয়ে খুলনা বাগেরহাটগামী বাসগুলো চলাচল করে। 20 টাকা বাস ভাড়া দিয়ে নেমে গেলাম সাতুরিয়া মিয়াবাড়ির ঠিক সামনে। অনেকক্ষণ পরে হচ্ছে বাসে উঠলাম, মনে হলো যে অনেক বছর পর হচ্ছে বাসে ভ্রমণ করলাম। যাই হোক, এখানে হচ্ছে নামলাম, এখন যাব হচ্ছে বিশেষ একজনের বাড়িতে, যার নাম আসলে বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত এবং যাকে আসলে আমরা আমাদের সবার রাজনৈতিক একজন আদর্শ হিসেবে বিবেচনা করি। তিনি হচ্ছেন বাংলার বাঘ এবং এই অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরেবাংলা একে ফজলুল হকের বাড়িতে। শেরেবাংলা একে ফজলুল হক বা আবুল কাশেম ফজলুল হকের এটি নানার বাড়ি। 1873 সালে এই বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেন এবং তার শৈশবও কাটে এই বাড়িতেই, যদিও তার পৈতৃক বাড়ি বরিশালের বানারীপাড়ায়। শেরেবাংলা ফজলুল হকের নানা শেখ শাহাবুদ্দিন মিয়া ছিলেন একজন ধর্মপ্রাণ ব্যক্তি। তিনি প্রায় 300 বছর আগে 1670 সালের দিকে এই বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। ফজলুল হকের হাতেখড়ি হয়েছিল এই বাড়ির মক্তবে। বাড়িটি স্থানীয়ভাবে মিয়াবাড়ি নামেই পরিচিত। প্রায় 100 একর জমির উপর প্রতিষ্ঠিত বাড়িটি একসময় জাঁকজমকপূর্ণ থাকলেও বর্তমানে টিকে আছে সেগুলোর স্মৃতিচিহ্ন হিসেবে। অথচ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এরকম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির বাড়ি বর্তমানে
ধ্বংসের পথে। বাড়িটা ছিল 2 তলা। আমার পিছনের এই দিকটা হচ্ছে আপনার মেইন ড্রয়িং রুম বা বৈঠকখানা, যেটা ওইটা ছিল হচ্ছে এই সিঁড়িটা দিয়ে ঢোকার পরেই হচ্ছে বৈঠকখানাটা ছিল। আর পিছনের এই জায়গাটা হচ্ছে মেইন প্রবেশপথ, যেটাতে হচ্ছে অন্দরমহল বা ভিতরের দিকে আরো 2-3টা বিল্ডিং আছে, ওইখানে হচ্ছে ঢুকে এটা দিয়ে। তখনকার সময়ে মুসলিম বাড়িগুলো এভাবেই নির্মিত হতো। লম্বা প্রবেশপথ পার হয়ে যেতে হতো ভেতরের দিকে। তবে ভেতরের দিকেও তেমন কোনো স্থাপনা চোখে পড়ল না, কারণ বেশিরভাগই বয়সের ভারে নুয়ে পড়েছে। যে একটা বিল্ডিং আছে সেটাও কোনো রকমে জোড়াতালি দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। শেরেবাংলার পরবর্তী প্রজন্মের লোকজন এখানে বাস করেন। ভেতর দিক থেকে এখন বৈঠকখানায় ঢুকে দেখব। এটাও ছিল 2 তলা। পশ্চিম দিকের কোণায় ছিল দোতলায় ওঠার সিঁড়ি, যদিও এখন দেখে বোঝার কোনো উপায় নেই। এই হচ্ছে 2 তলার সিঁড়িটা। সো এইখানে হচ্ছে আর 2 তলা এখন উঠা যায় না, এটার অবস্থা পুরোই খারাপ। সো এখন উঠে হচ্ছে রিস্ক নেওয়ার কোনো আসলে দরকার মনে করতেছি না, এখন হচ্ছে বের হয়ে যাই এখান থেকে। মনটাই খারাপ হয়ে গেল যে এমন একজন ব্যক্তির জন্মভিটা সংরক্ষণের কোনো উদ্যোগ সরকারের পক্ষ হতে নেওয়া হয়নি। সঠিক ইতিহাস জানতে হলে এগুলো সংরক্ষণের কোনো বিকল্প নেই। বাড়ির সামনেই বেশ বড় একটা পুকুর, সেই পুকুর পাড়ে ছোট এক মসজিদ। কিছুক্ষণ পর মাগরিবের আজান হবে। মসজিদে নামাজ শেষ করেই রওনা দিব পিরোজপুরের দিকে। এই ছিল আমার আজকের মতো রাজাপুর উপজেলার ঘোরাঘুরি। এই বাংলার ভাগ শেরেবাংলা একে ফজলুল হকের নানার বাড়ি বা তার মায়ের বাড়ি ঘোরার মাধ্যমে হচ্ছে আমি আমার রাজাপুর উপজেলার ভিডিওটা শেষ করতেছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।